আমি মফরুল সুলতানা, আমি মহাপরিচালক এক্সপোর্ট কমিশন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেমিনারে। আমাদের আজকের সেমিনারের বিষয় আপনারা সবাই জানেন, হাউ টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ইন বেজা ফর এস্টাবলিশমেন্ট অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ। যেহেতু আমরা রফতানি উন্নয়ন ব্যুরো, আমাদের মূল অবজেক্টিভ হলো কিভাবে আমরা রফতানিটাকে বৃদ্ধি করব। সেজন্যই কিন্তু আমরা এখানে আজকের যে টপিক, সেখানে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজটাকে আমরা আসলে মূলত ফোকাস করেছি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছরই আমরা সময় উপযোগী প্রয়োজনীয় যে নতুন এন্টারপ্রেনার যারা আছেন বা যারা এস্টাবলিশড এন্টারপ্রেনার আছেন এবং যে সহযোগী সংস্থাগুলো আছে, তাদের সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকি। কোনোটা আমাদের পণ্য ভিত্তিক হয়ে থাকে, কোনোটা আমাদের বিষয় ভিত্তিক হয়ে থাকে, আর আমরা কিছু আবার স্পেশাল কিছু আমরা সেমিনার বড় করে আমরা সেমিনার আয়োজন করে থাকি। আমার মনে হয় যে আমরা এই যে আজকে যে বেজার কিভাবে বেজাতে ইনভেস্টমেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়, এই যে বিষয়টা, এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটা বিষয়, যার কারণে আমরা আপনাদের জন্য আজকে এই সেমিনারের আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এক্সপোর্ট যে বাস্কেট, সেটা অত্যন্ত সীমিত। আমরা স্বল্প কয়েক পণ্যকে আমরা আসলে ফোকাস করে আমরা এখন কাজ করে যাচ্ছি। আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে আমরা সেভাবে বড় করতে পারছি না। কিন্তু আমাদের যে অবজেক্টিভ সেট করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যেহেতু আমরা 2021 সাল নাগাদ আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাতে চাচ্ছি, সেখানে আমরা এখন মাত্র এক্সপোর্ট থেকে আমরা 17% মতো আমরা এখন জিডিপিতে কন্ট্রিবিউট করছি। কিন্তু এই পরিমাণ কন্ট্রিবিউশনে আসলে আমাদের যে টার্গেট সরকারের, সেখানে আমরা খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো না। তো সেক্ষেত্রে সরকারের যে অবজেক্টিভ আমাদেরকে সেট করে দিয়েছে, সেখানে আমাদের পণ্য বহুমুখীকরণ করতে হবে, আমাদের প্রোডাক্ট বাস্কেটটাকে আরো বড় করতে হবে। সেকেন্ডলি হলো আমাদের যে মার্কেট যেগুলো আছে, এক্সিস্টিং মার্কেট, আমাদের এক্সিস্টিং মার্কেটের মধ্যে আমাদের প্রধান পণ্য হলো গার্মেন্টস। আপনারা জানেন যেটা প্রায় 82% আমাদের টোটাল এক্সপোর্টে কন্ট্রিবিউট করছে। কাজে এটা থেকে আমাদের কিছুটা, এটার উপরে যে ভারটা আছে সেটা থেকে আমাদের কিছুটা সরে আসতে হবে। এবং আমাদের দেশভিত্তিকও যদি বলি, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আমাদের বাজারটা অনেক বেশি আমাদের নির্ভরশীলতা রয়েছে। কাজে আমাদের নতুন বাজার যদি আমরা সৃষ্টি না করতে পারি, এখন দেখা যাচ্ছে আপনারা জানেন সবাই যে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আমাদের এই নির্ভরশীলতার কারণে আমাদের উপর কিন্তু অনেক ধরনের কন্ডিশনালিটিস চলে আসছে, কমপ্লায়েন্সের বিষয় চলে আসছে, আমাদের গ্রিন ফ্যাক্টরি করার বিষয়গুলো চলে আসছে। কিন্তু আমাদের ওভারঅল যে ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন, এখন আমরা গ্রোয়িং স্টেজে আছি, আমরা কিন্তু সেভাবে এখনো একটা ম্যাচিউরড স্টেজে আমরা যেতে পারিনি। কাজে এই ধরনের কন্ডিশনালিটি আমাদের ফুলফিল করতে গেলে আমাদের অধিকাংশ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলো সেটা ফুলফিল করতে পারবে না। এবং এই ধরনের কঠিন একটা, অবশ্যই এগুলোর প্রয়োজন আছে, আমাদের এথিক্যাল ব্যবসার প্রয়োজন আছে, কিন্তু সেখানে একটা স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। আমরা হুট করে সেখানে পৌঁছাতে পারবো না। এবং সে ধরনের ইম্পোজিশন হলে আমরা কিন্তু খুব বেশি, আমাদের দেখা যাবে যে আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়তো তারা তাদের ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া তাদের উপায় থাকবে না। কাজে এই সিচুয়েশনে আমাদের কিন্তু নতুন মার্কেটের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমরা সেটা নিয়েও উদ্যোগ নিচ্ছি। আরেকটা বিষয় আমাদের কাছে আসছে, যেটা চায়না সিচুয়েশনটাকে অ্যাভেল করা। কাজে আমরা এই চায়নার এই সিচুয়েশনটাকে আমরা যদি অ্যাভেল করতে চাই, সেখানেও আমাদের অনেক বেশি এক্সপোর্টের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো এই সব প্রেক্ষাপটে গভর্নমেন্ট কিন্তু একটা নতুন একটা অর্গানাইজেশন সেট আপ করেছেন 2010 সালে, যেটা আমি বলবো যে খুব রিগোরাসলি তারা কাজ করে যাচ্ছে, তারা কাজ শুরু করেছে। প্রায় এটা আপাতত গভর্নমেন্টের টার্গেট হলো আমরা 100টা এক্সপোর্ট
ইকোনমিক জোন আমরা স্থাপন করব। এটা আমরা জানি যে ব্যবসা অলরেডি আমাদের, যারা ইনভেস্ট করতে চান তাদেরকে আমরা একটা আমব্রেলার নিচে আমরা সিঙ্গেল উইন্ডোতে আমরা ওয়ান স্টপ সার্ভিস আমরা ব্যবসা থেকে দেয়া হবে। কাজে এই যে বিষয়গুলো সেগুলো আমার মনে হয় যে একটু ইউনিক এবং আমাদের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে আমাদের রফতানি এবং আমাদের লোকাল মার্কেটের যে সাপ্লাইয়ের জন্য আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি যে আজকে আমাদের যিনি প্রেজেন্টেটর এখানে আছেন উনি বোর্ড অফ ইনভেস্টমেন্টে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই ব্যাপারে উনি যেহেতু ইনভেস্টমেন্ট এফডিআই এবং ওভারঅল ইনভেস্টমেন্টের উপর তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আপনাদের আগ্রহ এবং আপনাদের চাহিদা এবং আপনাদের কোয়েরিজ যা আছে উনি ফুলফিল করতে পারবেন। আজকের রিসোর্স পার্সন জনাব মোহাম্মদ আরফুল হক, উপপরিচালক বিনিয়োগ বোর্ডকে আমি এখানে তার সদয় উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরিফুল হক, আমি বিনিয়োগ বোর্ডের উপপরিচালক কাজ করেছি। আমি শুরুতেই ইপিবি কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক বিনিয়োগ বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। ম্যাডাম ঠিকই বলেছেন যে এটা খুব সময় উপযোগী। আমরা মনে করি যে এখন আমাদের বিনিয়োগ এখন স্পেসিফিক ইকোনমিক জোনে আকৃষ্ট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিকজ বিনিয়োগকারীরা এখন ফুললি সার্ভিস ল্যান্ড যেটা বলা হয়, ফুললি সার্ভিস ফ্যাসিলিটি চায় বিনিয়োগ করার জন্য, যেটা একমাত্র বেজাতেই করতে সম্ভব। আমরা শুরু করতে চাই এইভাবে যে একটা মানুষ যখন একটা দেশে বিনিয়োগ করতে আসে, একজন যখন বিনিয়োগ করে সে কোন বিষয়গুলি প্রথম বিবেচনা করে। তার বিবেচনার মধ্যে থাকে গুড রেগুলেশন, এদেশের ইউটিলিটি সাপোর্টগুলি কিরকম আছে, ইনভেস্টমেন্ট আর কতটুকু প্রোটেক্টেড এদেশে, সে তার এই দেশ থেকে বিনিয়োগ নিয়ে যেতে পারবে কিনা, তারপরে এই দেশের পারসেপশনটা কিরকম, তারপরে স্কিল লেবার বা ম্যান পাওয়ার কিরকম আছে, ইজ অফ বিজনেসটা কিরকম, পলিসিগুলি কিরকম ট্রান্সপারেন্ট, এই আলোকে আমরা শুরু করতে পারি। আপনারা হয়তো জানেন যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে তার মধ্যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট রেগুলেশন হচ্ছে সবচেয়ে লিবারেল। এই কারণে এই দেশে একমাত্র 4টি বিনিয়োগ খাত ছাড়া শুধুমাত্র যেগুলি সরকারের জন্য রাখা আছে, যেমন ডিফেন্স হার্ডওয়্যার, নিউক্লিয়ার এবং মিন্টিং, এগুলি বাদ দিয়ে সমস্ত খাতই দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত। এবং এই উন্মুক্ততার মধ্যে কোনো ধরনের কোনো বাধা নেই। অর্থাৎ একটা লোক ইচ্ছা করলে যে পরিমাণ অর্থ নিয়ে বিনিয়োগ করতে পারে, যে পরিমাণ শেয়ার নিয়ে বিনিয়োগ করতে পারে। এই ধরনের লিবারেল পলিসি দক্ষিণ এশিয়া বা আমাদের দেশের প্রতিবেশী দেশগুলি আছে, এখানে কোথাও নেই। তো সেই আলোকেই আমাদের বিনিয়োগ পলিসিটা বা যেসব নীতি বিষয়গুলি আছে সেগুলি আপনার নির্ধারণ করা হয়েছে। আমরা প্রেজেন্টেশনটি এভাবে শুরু করতে চাই। আমরা বাংলাদেশ এবং তার অ্যাচিভমেন্ট বা ইনভেস্টমেন্ট ক্লাইমেট সম্পর্কে কিছু বলবো, বা তার পরিবর্তে তারপরে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে কিরকম। একটা মানুষ যখন যেটা আগে বলেছি বিনিয়োগ করতে আসে তখন এদেশের পরিবেশটা দেখে আমরা কেমন করছি। আমাদের পরিচালক স্যার বললেন যে মিয়ানমার ডেভেলপ করছে বা অন্যান্য দেশ ডেভেলপ করছে, সেটার ব্যাখ্যা আমরা করছি বা আমরা ব্যবহার করছি। ইকোনমিক জোন, আমাদের মহাপরিচালক ম্যাডাম যেটা বললেন যে আমাদের ইকোনমিক জোন বা জোনিং শুরু হয়েছে ব্যবসার মাধ্যমে 1980 সালে। একটা সময় পর্যন্ত তারা দেশের ইকোনমিক জোনিং এর সাপোর্ট দিয়েছে। এখন আমরা ব্যবসার যে স্ট্রাকচার বা আঙ্গিক থেকে বেরিয়ে এসে আমরা ইকোনমিক জোন, যেটা স্পেশাল ইকোনমিক জোন অন্য দেশে বলা হয়, যেরকমটা আপনার জাপানে ছিল, এক সময় কোরিয়াতে ছিল, যেটা চায়নাতে আছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এই ধরনের জোনিং আছে। আমরা সেটা করতে যাচ্ছি। আপনারা হয়তো জানবেন এটা অনেক ধরনের স্টাডি আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি তাদের অর্থনৈতিক উন্নয়নে ইকোনমিক জোন খুব মেজর রোল প্লে করেছে, এবং এটা বলাই হয় যে আপনার ইকোনমিক জোন, ইনভেস্টমেন্ট ইন ইকোনমিক জোন এবং এক্সপোর্ট গ্রোথ, এটা হাইলি লিঙ্কড উইথ ইচ আদার। একটা বললে আরেকটা পারবে। আমরা ইউজুয়ালি যখন বিনিয়োগকারী আমাদের এখানে আসে তখন যে ফ্ল্যাশটা যে তথ্যটা প্রথম আমরা দিই, আমাদের জিডিপি গ্রোথ। আপনারা দেখবেন যে বাম দিকে যে চিত্র আছে, আমাদের বাংলাদেশের জিডিপি গ্রোথটাকে আমরা বলি সাস্টেইন গ্রোথ। অর্থাৎ
2008 বা 9 থেকে আপনি যদি ট্র্যাজেক্টরিটা দেখেন আমরা বাড়ছি, আনব্রোকেন গ্রোথ বলা হয়। আপনি তো জানেন 2007 বা 8-এ যখন ইকোনমিক ডাউন ছিল পৃথিবীর অন্যান্য অনেক দেশ সাফার করেছে, বিকজ কিন্তু আমাদের ইকোনমি ছিল আনব্রোকেন। আপনি ডান দিকে দেখবেন যে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 2010 থেকে কিভাবে বাড়ছে, এই গ্রোথটা অ্যারাউন্ড 10 to 15% আপনার রেটে বাড়ছে, যদিও 14তে একটা সেটব্যাক আছে, বাট 2015তে আমরা এক্সপেক্ট করছি এটা $2 বিলিয়ন ক্রস করবে। নিচে কিছু ইনফরমেশন আছে, যেমন আমাদের জিডিপি এখন অ্যারাউন্ড $175 বিলিয়ন, ভেরি হ্যাপি অ্যামাউন্ট। কিন্তু জিডিপির তুলনায় সাজিদা বললেন যে জিডিপির তুলনায় আমাদের ইনভেস্টমেন্ট একেবারেই কম। আমার সেটা সেটা ইউজুয়ালি একটা ডেভেলপিং কান্ট্রিতে জিডিপির ইনভেস্টমেন্ট জিডিপি এফডিআই জিডিপি রেশিও 55%, কিন্তু আমাদের এফডিআই জিডিপি রেশিও এখন আছে 1.something। এটা একটা ব্যাখ্যা আছে, সেটা হয়তো আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। এলডিসি কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি আমাদের মতো যে দেশগুলিতে, এই দেশগুলিতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রথম আসে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে বা খনিজ সম্পদ বা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে প্রথম আসে, কিন্তু আমাদের দেশে সেই ধরনের বিনিয়োগ সুবিধাটা খুব কম। আমাদের দেশে আমরা যদি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করি, আপনারা দেখবেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে মূলত আসছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, উৎপাদনশীল খাত। উৎপাদনশীল খাতের যে আপনার পূর্ব শর্ত যেগুলি, স্কিল ম্যান পাওয়ার বা আপনার মার্কেট অ্যাক্সেস, এই বিষয়গুলি থাকলে উৎপাদনশীল খাতে আসবে। যেটা বলেন মিয়ানমার ইনভেস্টমেন্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, মিয়ানমার ইনভেস্টমেন্টের বড় একটা আসছে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে, খনিজ সম্পদে। যেহেতু আমাদের সেই সুবিধাটা খুব বেশি নেই, অথবা আমাদের ওই সংখ্যাটা কম, বাট এগেইন দেন আমরা এখন অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য বেজা বা P2P পলিসিতে ওপেন করছি। আশা করতেছি যে আমরা 2021-এর মধ্যে মধ্য আয় দেশ হতে চাই, যে ধরনের বিনিয়োগ আমাদের প্রয়োজন অবকাঠামো খাতে সেটা আমরা তাড়াতাড়ি পাবো। এটা আমাদের জিডিপি প্রজেকশন আমরা আগে দেখিয়েছি। এটা আমাদের কম্পারেটিভ পিকচার দেখেন, যদি আপনারা কাইন্ডলি দেখেন ইনিশিয়াল 2014 থেকে 15 আমরা কিভাবে বাড়ছি, হাউ উই আর গ্রোইং, এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে লেটেস্ট স্টাডি আমরা বাই 2017 আমাদের গ্রোথ 7% ক্রস করবে, এবং লাস্টে দেখবেন এক্সপোর্ট ইম্পোর্ট কাভারেজ যদি একটু আছে, বাট ইট ইজ গ্রোইং লাইক। বাংলাদেশ কেন অ্যাট্রাক্টিভ, আমরা যখন বিনিয়োগকারীদের বলছি কেন এই দেশটা আপনি, এদেশে কেন আপনি বিনিয়োগ করবেন, রিজনটা কি, কেন আপনি অন্য দেশে যাবেন, আমাদের দেশে কেন আপনি আসবেন? আমরা বলি যে বাংলাদেশ অফার্স এ প্রফিটেবল লোকেশন এজ আ মার্কেট, বিকজ আমাদের গ্লোবাল মার্কেট অ্যাক্সেস ম্যাডাম যেটা বললেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে, প্লাস ডোমেস্টিক মার্কেট ইজ গ্রোইং 170 মিলিয়ন বা 16 কোটি বা এখন 18 কোটির মতো লোক, এবং আমাদের পার ক্যাপিটাল ইজ গ্রোইং। There is strong internal market demand. জাপানিজদের গত 2 বছর ধরে একটা স্টাডি ছিল যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের দেশে বিনিয়োগের একটা বড় ইয়ে কি প্রিকন্ডিশন কি, বলো তোমাদের দেশের লোকাল মার্কেট ইজ গ্রোইং। তো 16 কোটি বা 17 কোটি বা 18 কোটি যেটা হোক, যে মার্কেট যে সাইজ বা পপুলেশনের যে সাইজ এবং দ্য ওয়ে দ্য মিডল ক্লাস ইজ গ্রোইং, ইট ইজ ভেরি, এখানে খুব ভালো আপনার মার্কেট ডিমান্ড আছে। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, এক্সপোর্ট বাড়ছে, এখানে টেকনোলজি ট্রান্সফার একটা হিউজ ডিমান্ড আছে। আপনি তো জানেন যে যদি আমি এখন আমাদের যে বিনিয়োগের যে পর্যায়ে আছে, আমরা ইনফ্লেক্সিবল লেভেলে আছি, আমরা যদি আরো উন্নত হতে চাই, হাই কোয়ালিটি গুডস তৈরি করতে চাই, আমাদের টেকনোলজি দরকার। তো টেকনোলজি রেসিপিয়েন্ট হিসেবে আমাদের যুব ইয়াং পপুলেশন ইজ রেডি। আপনারা তো দেখবেন যে আমাদের ডান দিকে উপর স্লাইডে আমাদের 57% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার দ্য এজ অফ 25, যেটা বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং আমাদের এই সুবিধাটা আমরা পাবো হচ্ছে 2036 সাল পর্যন্ত। আপনারা তো জাপানে জানেন যে জাপানিজ পিপল আর এজিং, এবং ইউরোপিয়ান ইউনিয়ন পপুলেশন ইজ এজিং, বাট আমাদের এই সুবিধা আছে। There is a high literacy rate of 72%, and প্রতি বছর অ্যারাউন্ড 2 মিলিয়ন যুবক আমাদের জব মার্কেট আসছে। আমাদের লেবার কস্ট একটা অ্যাডভান্টেজ আছে। আপনার 2014 জেট্রোর যদি স্টাডি দেখেন তাহলে দেখবেন যে এশিয়ার 33টা দেশের মধ্যে ঢাকার প্যারামিটার্স হচ্ছে বা বাংলাদেশের কম্পারেটিভ ফিগার হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ ইন টার্মস অফ স্কিল, ম্যান পাওয়ার, লেবার অ্যান্ড ইউটিলিটি, সবকিছুর মধ্যে আমরা সবচেয়ে কম্পিটিটিভ। অ্যান্ড আরবানাইজেশনের কথা বলতে পারি, আমরা আরবানাইজেশন রেট ইজ ফাস্ট। আরবানাইজেশন যখন হয় তখন ইকোনমিক প্যারামিটারগুলি সেইভাবে বাড়ে আর কি। ঢাকা will be the 5th largest city with a population of 19 million by 2019. So there is a huge demand of products and investments.
এটা আমরা আগে বলেছি কেন বাংলাদেশ ইজ অ্যান অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। ইনভেস্টমেন্ট যখন একটা মানুষ করবে দেশে, তখন সেটা আমরা আগে বলেছি সে প্রোটেকশন চায়, তার বিনিয়োগের সুরক্ষা চায়। সেজন্য আমাদের কি ধরনের ইয়ে আছে, বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট ইজ প্রোটেক্টেড বাই ল। 1980 সালের আমাদের একটা আইন আছে, সেটা হলো ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট 1980। এই আইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বা যে কোনো বিনিয়োগই সরকারের ন্যাশনালাইজেশন এবং এক্সপ্রোপ্রিয়েশন থেকে সুরক্ষিত। সরকার চাইলে এই ইনভেস্টমেন্ট আপনার নিয়ে নিতে পারবে না। এবং এখানে লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্টকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটাকে আমরা নন ডিসক্রিমিনেটরি পলিসি বলি, WTO অনুযায়ী। আমাদের বায়োলেটারাল এবং মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট আছে, হয়তো নিচে একটা লিস্ট দেখবেন। আমরা অ্যারাউন্ড 31টা দেশের সাথে বায়োলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি করেছি। এই ট্রিটির মাধ্যমে এই দেশীয় বিনিয়োগ এবং অন্যান্য বিনিয়োগ বাংলাদেশে সুরক্ষিত। এই চুক্তিগুলিতে বিভিন্ন ধারা থাকে। একটা ধারা আছে যে আপনার প্রোটেকশন, আর একটা ধারা আছে ডিসপিউট সেটেলমেন্ট। ডিসপিউট সেটেলমেন্ট একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। এই চুক্তিটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র চুক্তি, যে এই চুক্তির মাধ্যমে একটা কোম্পানি একটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। একটা বিদেশি কোম্পানি যদি এই দেশে তার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই চুক্তির মাধ্যমে মামলা করতে পারে। আপনারা আগে দেখেছেন পেট্রোবাংলা নাইকোর যে মামলা যেটা হয়েছে, যেটা আমরা হেরেছি, সেটাই চুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। ডাবল ট্যাক্সেশন ট্রিটি আছে, যার মাধ্যমে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান তার যে কোনো এক দেশে ট্যাক্স পে করে, ইদার বাংলাদেশ অথবা অন্য দেশে। এই ধরনের বিনিয়োগ সুরক্ষা এবং সাপোর্ট ব্যবস্থা আমাদের দেশে আছে। বাংলাদেশ সম্বন্ধে কি বলা হয়, একটা আমাদের দেশ সম্বন্ধে একটা পারসেপশন আছে। আপনারা যারা বাইরে গেছেন তারা জানেন। আমরা রিসেন্টলি জার্মানিতে একটা সেমিনার করেছিলাম। তো একজন বিনিয়োগকারী জার্মান মহিলা আমাদেরকে বললেন যে তারা শুনেছেন এই দেশে নাকি পানির উপর ভাসতেছে এবং সমস্ত বাঘ সাদা। আমি বললাম যে তুমি যে আমাকে এই কথা বললা, তাহলে আমি তোমার দেশে কিভাবে আসলাম, বাঘ তো সাদা কাটতেছে। তো ওদের বাংলাদেশ সম্বন্ধে খুব ট্রিভিয়াল অ্যাটিটিউড আছে এবং ইকুয়ালি পারসেপশন আছে। তো সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে বলি যে আসলে বাংলাদেশ সম্বন্ধে কি কি বলছে একটু শেয়ার করে আপনাদের সাথে। এই সংস্থাগুলি হচ্ছে পৃথিবীর বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকার্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, গ্লোবাল বেসড। যেমন সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ এন্ড অ্যানালিসিস, সিটি গ্রুপের একটা রিসার্চ উইং। তারা বাংলাদেশকে বলেছে যে আপনারা দেখেন চায়না, ইজিপ্ট এবং ইন্দোনেশিয়া, ইরাকের সাথে বাংলাদেশের গ্রোথ প্রসপেক্ট সবচেয়ে হাই। গোল্ডম্যান স্যাক্স, যেটা আপনারা জানেন যে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকার আমেরিকান বেস, তারা বলছে মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার পরে যে নেক্সট 11 কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশের গ্রোথ প্রসপেক্ট রয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের বাংলাদেশের মধ্যে ওপিনিয়ন একই ধরনের। দেশের আপনার গ্রোথ এবং এক্সটার্নাল স্টেবিলিটিস ভেরি হাই। আপনারা তো জানেন যে আমাদের রেমিটেন্স বাড়ছে, আমাদের প্রোগ্রেশন রেট এবং আমাদের জিডিপি গ্রোথ ইজ সাস্টেইন এবং স্টেবিলিটি যেটা বললাম ডলারের যদি দেখেন গত 3 বছরের এটা সাস্টেইন। লাইকওয়াইজ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে এটা ইজ নো লঙ্গার এ বাস্কেট কেস। আপনারা জানেন রিচার্ড নিক্সনের একটা স্টেটমেন্ট আছে 1972 তে, যেটা আমাদেরকে বলা হয়েছে ইটস বাস্কেট কেস। তারা এখন বলছেন না, এটা ইজ নট এ বাস্কেট কেস। It's a high growth rate country with a lower birth rate and a more internationally competitive economy. JP Morgan is a financial institution, Morgan Stanley, আপনার নিউ ইয়র্ক টাইমস, এদের প্রত্যেকেরই এই দেশ সম্বন্ধে পজিটিভ ওপিনিয়ন আছে। HSBC, যেটা আপনার গ্লোবাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তারা বলেছে in 2050 তে বাংলাদেশ হবে one of the top 7 countries expected to deliver the fastest growth. গ্লোবাল কম্পিটিটিভ রিপোর্ট, যেটা GCR আপনারা দেখেন, GCR এর 13 রিপোর্ট, যেটা বলা হয় যে বাংলাদেশ তার যে আগের অবস্থা থেকে 8 পয়েন্ট এগিয়েছে। ম্যাকেনজি কোম্পানি, যারা আরএমজিতে যাতে আপনার স্টাডি করে, তাদের সেকেন্ড স্টাডি যেটা বলা ছিল, যেটা অক্টোবর 2013 পাবলিশ করেছে, তারা বলেছে বাংলাদেশ স্টিল নাম্বার 1 এজ এ গ্লোবাল সোর্সিং হাব ফর এআরজি। আমরা তাদের যে লিড কনসালটেন্ট প্রাচীন বাংলাদেশের সাথে কথা বলেছি, উনি বলছেন যে নেক্সট 20 ইয়ার্স there is no one to face বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্যাংকের একই ওপিনিয়ন আপনারা দেখবেন। ওয়ার্ল্ড ব্যাংক তো আমাদেরকে এলিভেট করেছে টু লো মিডল ইনকাম কান্ট্রি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে তার অনেক স্পিচে বলেছেন যে আমরা 2021 এর আগে উইল বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি। প্রাইস ওয়াটারহাউস কুপার্স গত সপ্তাহে একটা রিপোর্ট পাবলিশ করেছে, তারা বলেছে বাংলাদেশ উইল বি দি 23rd লার্জেস্ট ইকোনমি ইন টার্মস অফ জিডিপি বাই 2050।
আমরা এগুলি যখন ইনভেস্টররা আসে আমরা একটু বলে দিই যেখানে ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্র্যাটেজি বেজা এবং যেখানেই হোক একই ধরনের হয়। ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্র্যাটেজির কতগুলি টাইপ থাকে, একটা জেনারিক মডেল থাকে যেটা আমরা সেমিনার করি, রোড শো, যেটা আমাদের সাথে ছিল, সেমিনার করি, রোড শো করি, ইনভেস্টরের সাথে মিটিং করি এবং এই বিষয়গুলি তাদেরকে অবহিত করি যে তুমি বাংলাদেশ সুন্দর যা শুনেছো আসলে জিনিসগুলি এরকম। এবং আমাদের তো কথা না, এগুলো বিভিন্ন লোকের কথা। এবং আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা অবশ্য আমরা রিসেন্টলি আলোচনা করতেছি, সেটাকে আউটরিচ প্রোগ্রাম বলা হয়। আউটরিচ প্রোগ্রামে আপনারা তো জানবেন যে মালয়েশিয়া ডেভেলপমেন্টের যে ডক্টর মাহাথির মোহাম্মদ, উনি যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, উনি মালয়েশিয়া প্রথম আসছে জাপানিজ ইনভেস্টমেন্ট, উনি প্রায় আপনার সকালে কমার্শিয়াল ফ্লাইটে জাপান চলে যেতেন এবং জাপানের বড় বড় যেসব কোম্পানি ছিল, টোকিও টয়োটা বলেন বা এনইসি বা সিইওদের সাথে মিটিং করেন, বিকালে চলে আসতেন মালয়েশিয়ান এমবাসিডারে জানতেন না। লাইকাস যে কোনো দায়ী করেছেন সিঙ্গাপুরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতবারই বিদেশে যান, ততবার উনি যে কথাগুলি বলেন তার মধ্যে একটা বিষয় সবসময় থাকে, সেটা হলো বিনিয়োগ। আমরা তো জানি যে উনি প্রত্যেকটা স্পিচে সবাইকে বলেন যে বাংলাদেশকে আপনার ডেভেলপমেন্ট, বাংলাদেশ আপনার যেরকমটা করছেন দেশটা আসলে এরকম না, ডিফারেন্ট কান্ট্রি। এবং আপনারা এটাও হয়তো জানেন যে বাংলাদেশে যারা বিনিয়োগ করেছে আজ পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগকারী দেশ ত্যাগ করেনি। এবং তাদের যে প্রফিট মার্জিন দেখেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ হিউজ। এবং ডিজলিউশন করা বা দেশ ত্যাগ করার কোনো নজির বেশি নেই। এবং এগুলো সেক্টরগুলো এগুলো আপনারা সবাই জানা, অনেক ভালো জানবেন। আমি জাস্ট একটু শেয়ার করার জন্য কোন খাতগুলি আপনার বিনিয়োগ দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং এইগুলি বেরোর জন্য একইভাবে প্রযোজ্য হবে, তার পলিসিটা একই ধরনের। আমরা এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করছি, আইসিটি, ইলেকট্রনিক্স, আমরা জানি আইটি অ্যানিমাল সার্ভিস, এখানে একটা প্রমিনেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এন্ড ক্লদিংসে, ফার্মাসিউটিক্যাল এন্ড কেমিক্যালসে, হেলথ কেয়ার, আদার্স। এবং একটা বেস বিজনেস আমরা প্রমোট করার চেষ্টা করছি, বিকজ এখানে এটার পসিবিলিটিস হিউজ। এটা আমরা আগে বলেছি কোন খাতগুলি সরকারের জন্য নির্ধারিত করা আছে ডিউ টু স্ট্র্যাটেজিক রিজনস। আরো 17টি খাত আছে যেগুলিকে আমরা বলি কন্ট্রোল বা রেগুলেটেড সেক্টর। এখানে বিদেশি বিনিয়োগ আমরা অ্যালাউ করি, এটা সেপারেট রেগুলেটর থাকে, এটা নেচারের কারণে। আমরা তো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করা যায়, সেটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন, ইন্স্যুরেন্স কোম্পানি আইডিআর অ্যাপ্রুভাল লাগে, পাওয়ার সেক্টরে আপনার পাওয়ার ডিভিশন বা আমাদের বিপিডিবির যেসব বিধিবদ্ধ নিয়ম সেগুলি মেনটেন করতে হয়। লার্জ স্কেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেরকম ইকোনমিক জোন বলেন, আমাদের ডিজির মধ্যে যেটা বললেন যে ইকোনমিক জোন এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট ইজ অ্যালাউড। আমরা পরে দেখবো যে কিভাবে আসছে ইকোনমিক জোনে। বেততে যে মডেল ছিল সরকার সবকিছু করবে, সরকার এখন ভাবছে না এটা developer will be a separate agent. Developer Act 2014 already published হয়েছে। এটা আমরা আগে বলেছি, শেয়ার করতেছি। এগুলো হচ্ছে আইন, বেসিক্যালি দিস আর দ্য লজ, যে আইনের মাধ্যমে একটা বিনিয়োগ দেশি হোক আর বিদেশি হোক ডোমেস্টিক, সেই আইনের মাধ্যমে নির্ধারিত হবে, পরিচালিত হবে। আর শুরুটা হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেখানে খাতগুলি বলা আছে কোন খাতগুলিতে বিনিয়োগ আসবে না আসবে। তার জন্মটা হয় কোম্পানিজ অ্যাক্টের মাধ্যমে 1994, এবং যদি সেটা লিস্টেড কোম্পানি হয় তাহলে সিসি অ্যাক্ট 1993। আমরা আগে বলেছি বিদেশি বিনিয়োগ এখানে সুরক্ষিত যে আইনটা, সেটা হচ্ছে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট। জোনিং এর জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা আছে, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং বেজা অ্যাক্ট 2010 যেটা আছে। ফ্যাসিলিটেশন যেটা বোর্ড ইনভেস্টমেন্ট করে থাকে সেটা বিওআই অ্যাক্ট 1989। কর্পোরেট ট্যাক্সের জন্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এসআরএস গুলি আছে। এবং সেক্টরাল বিষয়গুলির জন্য আপনার এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট, টেলিকম অ্যাক্ট বা ড্রাগ পলিসি আছে। এবং ফরেন এক্সচেঞ্জ যেটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এর জন্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 যেটা 2015 তে আপডেট করা হয়েছে, তার সাপোর্টিভ গাইডলাইন আছে এখানে। এইগুলি ফিসক্যাল ইনসেন্টিভ আমাদের সাথে শেয়ার করা, আমি ডিটেলসে দেওয়া না। আমাদের দেশে ফিসক্যাল ইনসেন্টিভ দেওয়া হয়, আমাদের ধারণা দক্ষিণ এশিয়াতে বা আমাদের প্রতিবেশী দেশগুলি কোনো শিক্ষক না, কোনো অনেক ইয়ে করে আমরা টপ ট্যাক্স হলিডে দিয়ে থাকি 5 থেকে 7 বছর। বেজাতে যারা বিনিয়োগ করবে ডেভেলপার, তাদের জন্য 10 ইয়ার্স ট্যাক্স হলিডে আছে। অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া হয় মেশিনারি ভ্যালুর, যদি ট্যাক্স না পায়, ট্যাক্স হলিডে না পায়। এই ধরনের অনেক আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি বিনিয়োগকারীদের জন্য। ক্যাশ ইনসেন্টিভ আপনারা জানেন, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে
ট্যাক্স আপনারা জানেন, কর্পোরেট ট্যাক্স আমরা দিয়ে থাকি। এই তথ্যগুলো আমরা শেয়ার করছি কারণ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং ইনভেস্টমেন্ট এক্সপেক্টেশনের সাথে এগুলো সবগুলি জড়িত। তারপরে কোন খাতে ট্যাক্স হলিডে দেওয়া হয় আপনার ডান দিকে দেখবেন লম্বা লিস্ট আছে। বিনিয়োগকারীরা যখন আসে তারা এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে, বিকজ ট্যাক্স হলিডে যে খাতগুলি থাকে সেই খাতগুলির কম্পিটিটিভনেস নন ট্যাক্স হলিডে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি, কারণ তার প্রাইসিং পলিসি হলে বা ইনভেস্টমেন্ট ডিসিশনগুলি তার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন গত সপ্তাহে আমাদের এখানে চাইনিজ একটা বিনিয়োগকারী এসেছে, ইট তৈরি করবে দেশে ব্রেক বলে আপনার হাইব্রিড হফম্যান অথবা টানেল ক্লিন। তো যখন তারা দেখলেন যে যেতে আপনারা দেখবেন যে আপনার হাইব্রিড হফম্যান এন্ড টানেল ক্লিন ইজ ট্যাক্স এক্সেম্পটেড, তখন তারা ডিসিশন নিয়েছে তারা এই খাতে বিনিয়োগ করবে বাংলাদেশে। এছাড়া কত স্পেসিফিক আপনার ইনসেন্টিভ আছে যেটা আমরা বলে থাকি, যদি আপনি দেশে বিনিয়োগ করেন তাহলে আপনার মেশিনারি ডিউটি 0 থেকে 1%, ক্যাপিটাল মেশিনারি ডিউটি। আমি শুরুতেই ইপিবি কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক বিনিয়োগ বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো ম্যাডাম ঠিকই বলেছেন যে এটা খুব সময় উপযোগী। আমরা মনে করি যে এখন আমাদের বিনিয়োগ এখন স্পেসিফিক ইকোনমিক জোনে আকৃষ্ট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ বিনিয়োগকারীরা এখন ফুললি সার্ভিস ল্যান্ড যেটা বলা হয়, ফুললি সার্ভিস ফ্যাসিলিটি চায় বিনিয়োগ করার জন্য, যেটা একমাত্র বেজাতেই করতে সম্ভব। আমরা শুরু করতে চাই এইভাবে যে একটা মানুষ যখন একটা দেশে বিনিয়োগ করতে আসে, একজন যখন বিনিয়োগ করে সে কোন বিষয়গুলি প্রথম বিবেচনা করে, তার বিবেচনা বোধ থাকে গুড রেগুলেশন, এদেশের ইউটিলিটি সাপোর্টগুলি কিরকম আছে, ইনভেস্টমেন্টটা কতটুকু প্রোটেক্টেড এদেশে, সে তার এদেশ থেকে বিনিয়োগ নিয়ে যেতে পারবে কিনা, তারপরে এদেশের পারসেপশনটা কিরকম, তারপরে স্কিল লেবার বা ম্যান পাওয়ার কিরকম আছে, ইজ অফ বিজনেসটা কিরকম, পলিসিগুলি কিরকম ট্রান্সপারেন্ট, এই আলোকে আমরা শুরু করতে পারি। আপনারা তো জানেন যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে তার মধ্যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট রেগুলেশন হচ্ছে সবচেয়ে লিবারেল। এই কারণে এই দেশে একমাত্র 4টি বিনিয়োগ খাত ছাড়া শুধুমাত্র যেগুলি সরকারের জন্য রাখা আছে, যেমন ডিফেন্স হার্ডওয়্যার, নিউক্লিয়ার এবং মিন্টিং, এগুলি বাদ দিয়ে সমস্ত খাতই দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত, এবং এই উন্মুক্ততার মধ্যে কোনো ধরনের কোনো বাধা নেই। অর্থাৎ একটা লোক ইচ্ছা করলে যে পরিমাণ অর্থ নিয়ে বিনিয়োগ করতে পারে, যে পরিমাণ শেয়ার নিয়ে বিনিয়োগ করতে পারে। এই ধরনের লিবারেল পলিসি দক্ষিণ এশিয়া বা আমাদের দেশের প্রতিবেশী দেশগুলি আছে, এখানে কোথাও নেই। তো সেই আলোকেই আমাদের বিনিয়োগ পলিসিটা বা যেসব নীতি বিষয়গুলি আছে সেগুলি আপনার নির্ধারণ করা হয়েছে। আমরা প্রেজেন্টেশন এভাবে শুরু করতে চাই। আমরা বাংলাদেশ এবং তার অ্যাচিভমেন্ট বা ইনভেস্টমেন্ট ক্লাইমেট সম্বন্ধে কিছু বলবো, বা তার পরিবর্তে তারপরে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে কিরকম। একটা মানুষ যখন যেটা আগে বলেছি বিনিয়োগ করতে আসে তখন এদেশের পরিবেশটা দেখে আমরা কেমন করছি। আমাদের পরিচালক স্যার বললেন যে মিয়ানমার ডেভেলপ করছে বা অন্যান্য দেশ ডেভেলপ করছে, সেটার ব্যাখ্যা আমরা করছি বা আমরা ব্যবহার করছি। ইকোনমিক জোন, আমাদের মহাপরিচালক ম্যাডাম যেটা বললেন যে আমাদের ইকোনমিক জোন বা জোনিং শুরু হয়েছে বেবজার মাধ্যমে 1980 সালে। একটা সময় পর্যন্ত তারা দেশের ইকোনমিক জোনিং এর সাপোর্টগুলি দিয়েছে। এখন আমরা বেবজার যে স্ট্রাকচার বা আঙ্গিক থেকে বেরিয়ে এসে আমরা ইকোনমিক জোন, যেটা আমি শুরুতেই ইপিবি কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক বিনিয়োগ বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। ম্যাডাম ঠিকই বলেছেন যে এটা খুব সময় উপযোগী। আমরা মনে করি যে এখন আমাদের বিনিয়োগ এখন স্পেসিফিক ইকোনমিক জোনে আকৃষ্ট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ বিনিয়োগকারীরা এখন ফুললি সার্ভিস ল্যান্ড যেটা বলা হয়, ফুললি সার্ভিস ফ্যাসিলিটি চায় বিনিয়োগ করার জন্য, যেটা একমাত্র বেজাতেই করতে সম্ভব। আমরা শুরু করতে চাই এইভাবে যে একটা মানুষ যখন একটা দেশে বিনিয়োগ করতে আসে, একজন যখন বিনিয়োগ করে সে কোন বিষয়গুলি প্রথম বিবেচনা করে, তার বিবেচনা বোধ থাকে গুড রেগুলেশন, এদেশের ইউটিলিটি সাপোর্টগুলি কিরকম আছে, ইনভেস্টমেন্টটা কতটুকু প্রোটেক্টেড এদেশে, সে তার এদেশ থেকে বিনিয়োগ নিয়ে যেতে পারবে কিনা, তারপরে এদেশের পারসেপশনটা কিরকম,
তারপর স্কিল লেবার বা ম্যান পাওয়ার কিরকম আছে, ইজ অফ বিজনেসটা কিরকম, পলিসিগুলি কিরকম ট্রান্সপারেন্ট, এই আলোকে আমরা শুরু করতে পারি। আপনারা হয়তো জানেন যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে তার মধ্যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট রেগুলেশন হচ্ছে সবচেয়ে লিবারেল এই কারণে এই দেশে একমাত্র 4টি বিনিয়োগ খাত ছাড়া শুধুমাত্র যেগুলি সরকারের জন্য রাখা আছে, যেমন ডিফেন্স হার্ডওয়্যার, নিউক্লিয়ার এবং মিন্টিং, এগুলি বাদ দিয়ে সমস্ত খাতই দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত, এবং এই উন্মুক্ততার মধ্যে কোনো ধরনের কোনো বাধা নেই। অর্থাৎ একটা লোক ইচ্ছা করলে যে পরিমাণ অর্থ নিয়ে বিনিয়োগ করতে পারে, যে পরিমাণ শেয়ার নিয়ে বিনিয়োগ করতে পারে। এই ধরনের লিবারেল পলিসি দক্ষিণ এশিয়া বা আমাদের দেশের প্রতিবেশী দেশগুলি আছে, এখানে কোথাও নেই। তো সেই আলোকেই আমাদের বিনিয়োগ পলিসিটা বা যেসব নীতি বিষয়গুলি আছে সেগুলি আপনার নির্ধারণ করা হয়েছে। অ্যান্ড আমরা প্রেজেন্টেশন এভাবে শুরু করতে চাই। আমরা বাংলাদেশ এবং তার অ্যাচিভমেন্ট বা ইনভেস্টমেন্ট ক্লাইমেট সঙ্গে কিছু বলবো, বা তার পরিবর্তে তারপরে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে কিরকম। একটা মানুষ যখন যেটা আগে বলেছি বিনিয়োগ করতে আসে তখন এদেশের পরিবেশটা দেখে আমরা কেমন করছি। আমাদের পরিচালক স্যার বললেন যে মিয়ানমার ডেভেলপ করছে বা অন্যান্য দেশ ডেভেলপ করছে, সেটার ব্যাখ্যা আমরা করছি বা আমরা কেমন করছি। ইকোনমিক জোন, আমাদের মহাপরিচালক ম্যাডাম যেটা বললেন যে আমাদের ইকোনমিক জোন বা জোনিং শুরু হয়েছে ডেক্সার মাধ্যমে 1980 সালে। একটা সময় পর্যন্ত তারা দেশের ইকোনমিক জোনিং এর সাপোর্ট দিয়েছে। এখন আমরা ডেক্সার যে স্ট্রাকচার বা আঙ্গিক থেকে বেরিয়ে এসে আমরা ইকোনমিক জোন, যেটা স্পেশাল ইকোনমিক জোন, একজন মানুষ দেশে বিনিয়োগ করার পরে যে মুনাফা যেটা অর্জন করে এইগুলি সে সেটা দেশে ফেরত নিয়ে যায়। আপনি দেখবেন যারা এর মধ্যে আমাদের দেশে শুধু ইন্টারেস্ট আর্নিং এর বাড়ছে, যারা বিনিয়োগ করছে তারা কিন্তু দেশে টাকা নিয়ে যাচ্ছে না, টাকা পুনরায় বিনিয়োগ, যারা মুনাফা করছে তারা বিনিয়োগ আবার পুনর্বিনিয়োগ করছে, এবং 2014 সেই সংখ্যাটাই বেশি। এটাকে বলা হয় যে এই বিনিয়োগকারীদের এই দেশের কান্ট্রি কনফিডেন্স, যেটা বলা হয় কান্ট্রি কনফিডেন্স আছে দেখে তারা এখানে রাখছে, আদারওয়াইজ দে উইল বি টেকিং ব্যাক দেয়ার মানি। এটা সেক্টরাল ব্রেকআপ। টেক্সটাইল ন্যাচারালি আমাদের ডিজি মহোদয় যেটা বললেন যে ন্যাচারালি আমাদের স্ট্রং পয়েন্ট এন্ড উইক পয়েন্ট ন্যাচারালি দি টেক্সটাইল, সবচেয়ে বেশি আসছে টেক্সটাইল, দেন টেলিকমিউনিকেশন এন্ড দেন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলি আমরা তারা নিয়ে আসছে। আর কিছু পাওয়ারে আসছে, পাওয়ারে আরো বাড়াবো ফুললি ফুড এন্ড এগ্রিকালচার আমাদের বিনিয়োগ করছে, প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলিতে আর কি। কান্ট্রি ওয়াইজ যদি দেখি আমরা দেখবেন সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে ইউনাইটেড কিংডম থেকে, সাউথ কোরিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং, নরওয়ে। এই বিনিয়োগগুলি আপনার সাউথ কোরিয়া টু নরওয়ে পর্যন্ত যেগুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টর, নরওয়ে হলো গ্রামীণ ফোনে যে বিনিয়োগটা, সরি এই বিনিয়োগগুলি আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর আর কি। নেদারল্যান্ডস থেকে যেটা আসছে সেটা টেলিনরের যে বিনিয়োগ যেটা আসছে। ইপিজেড যেহেতু আজকের বিষয় হচ্ছে ইকোনমিক জোনে কিভাবে আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাই, আমরা এতক্ষণ যেগুলো করলাম এগুলো মোস্ট অফ জেনারিক ফর্মে আর কি। ইপিজেড সম্বন্ধে একটু শেয়ার করি, কারণ জোনিংটা প্রথম তারা শুরু করেছে। ইপিজেড শুরু হয় 1980 সালে এবং এখন পর্যন্ত তার এই স্ট্যাটাস 8টা ইকোনমি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। ম্যাডাম যেটা বললেন যে মূলত এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে প্রমোট করা এটা মূল উদ্দেশ্য ছিল, যদিও এখানে এবিসি 3টা টাইপ আছে। আমরা যদি দেখি যে এ হচ্ছে 100% ফরেন ওনারশিপ, বি জয়েন্ট ভেঞ্চার, সি হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট। ইপিজেডে এখন পর্যন্ত অপারেশন হয়েছে 447টা আপনার ইনভেস্টমেন্ট, ইমপ্লিমেন্টেশনে আছে 87 এবং 34। এই টোটাল হলো 566। তাদের যদি ফিগার দেখেন আপনারা, জোন ওয়াইজ ওদের জোন চিটাং ইপিজেড সবচেয়ে বেশি। আপনারা তো জানেন চিটাং ইপিজেড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, আই বিলিভ থার্ড বেস্ট ইকোনমিক জোন ইন দ্য ওয়ার্ল্ড। এটা গত 2 বছর আগে তারা ফাইন্যান্সিয়াল টাইমসের পুরস্কার পেয়েছে আর কি। ঢাকা ইপিজেডে দেখেন, আদমজি ইপিজেড রিসেন্টলি, বাট এটা ট্রেন্ডটা ভালো। কুমিল্লা ইপিজেডও গ্রো করছে, বাট দেয়ার ইজ এ গ্রোইং ট্রেন্ড ইন দি ইকোনমিক জোনস। এখানে চিটাগং জি ম্যাডাম। চিটাগং ইপিজেডের সাথে ঢাকা ইপিজেডের বৈশিষ্ট্যগত তারা what they have done। চিটাং ইপিজেডে আমরা যেটা জানি সেটা হচ্ছে ইয়াংওয়ানের একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল, যেটাকে ব্রেক থ্রু করা হয়েছে ওইটাকে, এবং ফাইন্যান্সিয়াল টাইমসের রেড কালারটা কি? রেড কালারটা হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন, আর গ্রিন কালার হচ্ছে অপারেশন যে কেস। এক্সক্লুসিভ একটা
ওটা তো হয়নি এখন। হ্যাঁ, ওটা কি আবার শুরু হয়েছে? পার্টলি আমরা চায়না জাপান ইয়াংওয়ানের হাত থেকে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে ব্যবসাতে ইনভেস্টমেন্ট আছে around $3.5 billion এবং ফরেস্ট ব্যাংকে দেখেন এক্সপোর্ট করেছে ব্যবসা $46 billion, মানে আপনার এক্সপোর্ট টু ইনভেস্টমেন্ট রেশিও ইজ ভেরি হাই। তো যেটা আমাদের আজকে বিষয় যে আপনার ইকোনমিক জোনে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করা যায় তার আপনার টার্ন অ্যারাউন্ড যেটা ইনভেস্টমেন্ট টার্ন অ্যারাউন্ডটা অনেক হাই। এই একটা সো দ্যাট এই বিষয়টা বেজার জন্য আমাদের খুব একটা ভালো এক্সাম্পল দেওয়া হয়। বেজা যেটা আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি বেজা অ্যাক্ট 2010 বললেন ডেভেলপার্স রুল হয়েছে 14তে এবং তাদের কিছু স্পেসিফিক এসআরওর মাধ্যমে তাদেরকে ইউনিক কিছু সুবিধা দেওয়া হয়েছে যেটা আসলে আর কোনো জোনে এনজয় করেনি। ম্যাডাম যেটা বললেন যে বেজার ইকোনমিক জোনের স্ট্রাকচারটা কিরকম হবে, এটা কম্প্রিহেন্সিভ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার। ডেভেলপমেন্ট হবে পিপিপি মডেল, অর্থাৎ গভর্নমেন্ট হাতে জমি দিবে কিন্তু ডেভেলপমেন্ট করবে প্রাইভেট সেক্টর, এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন করতে হবে। পিপিপির অনেক মডেল দিয়েছে, বিও বিওটি বা যে কোনো একটা মডেল হতে পারে। এখানে বন্ডেড এন্ড নন বন্ডেড এটা দুটোই থাকবে, প্রসেসিং এবং নন প্রসেসিং এটা দুটোই থাকবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট দুটোই এখানে থাকবে, যেটা আসলে ব্যবসাতে খুবই করেছিল না। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশন আছে 22টা ইকোনমিক জোন, আপনারা দেখছেন এই দেশগুলি এখানে আছে। এখানে একটি জাপানের জন্য এবং একটি চায়নার জন্য, একটি ভারতের জন্য আমরা ডিসকাশন আছে, শুধু এক্সক্লুসিভ ওই এলাকার ইনভেস্টমেন্ট গুলি হবে এখানে। প্রাইভেটি ভিজিট যেটা আগে ছিল না, এবার বেজার মনে করা হয়েছে 3টি প্রাইভেটি ভিজিট, একটা এখানে রুট করছেন পলাশে, এটাও অনেকটু লাগিয়েছে, একটা আব্দুল মনিম লিমিটেড করছেন গজারিয়াতে, এটাও অনেকটা লাগিয়েছে, আর বিজেএমই একটা আছে যেটা করছেন ইয়েতে আপনার বাউসিয়াতে চাইনা হিসেবে ভালো করতে আছে। এটা ইয়ে পুলিশ যেটা করা হচ্ছে ওটা বেজার আপনি এমন হয়নি। না না ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইয়ে যেটা না না লেদারের যেটা এটা ইন্ডাস্ট্রিয়াল, এটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি লেদার এবং ফার্মাসিউটিক্যাল যেটা এপিআই মিনিস্ট্রিয়াল কন্ট্রোল। বেজার ভিশনটা যেটা আমরা শুরু বেজার ম্যাডাম যেটা বললেন যে 15 বছর মধ্যে 100 ইকোনমিক জোন করবেন, 10 মিলিয়ন এমপ্লয়মেন্ট হবে এবং ইনভেস্টমেন্ট যা হবে সেটা আমার এডিশনাল এক্সপোর্ট হবে $40 বিলিয়ন। বেজার সুবিধা একটু শেয়ার করি যে এরাতে বেজাতে ইনকাম ট্যাক্স রিডাকশন দেওয়া হবে 10 থেকে 10 বছর 15 বছরের মধ্যে। ভ্যাট এক্সাম্পশন অন ইলেকট্রিসিটি পাবে 10 ইয়ার্স, যেটা অন্য কোনো জোনে দেওয়া হয়নি। অল লোকাল পারচেজ এক্সক্লুডিং পেট্রোলিয়াম তারা ভ্যাট এক্সাম্পশন পাবে। এক্সাম্পশন ফ্রম কাস্টমস এন্ড এক্সাইজ ডিউটি ফর ডেভেলপিং ইকোনমিক জোন এটা পাবে তারা যারা ডেভেলপার। স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি এক্সাম্পশন পাবে তারা। ডিভিডেন্ড ট্যাক্স উইথহোল্ডিং ট্যাক্স যেটা এখন 20% আছে তারা এক্সাম্পশন পাবে ডিভিডেন্ড ট্যাক্সের। ইনকাম সার্ভিস চার্জ থেকে যে ট্যাক্স ট্রান্সফার করে যেটা আমাদের উইথহোল্ডিং ট্যাক্স সেটা পাবে এবং ট্যাক্স অলরেডি পাবে 100%। এটা হলো ডেভেলপারের জন্য। আর যারা ইনভেস্ট করে তাদের জন্য তারা ডিপিএ থেকে ডিটিএ মানে আপনার নন প্রসেসিং থেকে ডিটিএতে 100% সেল করতে পারবে, সাব কন্ট্রাক্টিং করতে পারবে, 100% ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অফ র মেটেরিয়াল পাবে, স্ট্যাম্প ডিউটি 50% এক্সাম্পশন পাবে, অল ইউটিলিটি সার্ভিস উপর যে ভিএটি যেটা আছে সেটা এক্সাম্পশন পাবে, এক্সপোর্টের উপর ডিউটি এক্সাম্পশন পাবে, ভেহিকেলের জন্য তারা কাস্টম ডিউটি এক্সাম্পশন পাবে, র মেটেরিয়াল ইকুইপমেন্ট যেটা আছে সেটার উপর ডিউটি ফ্রি ইম্পোর্ট পাবে, ডিভিডেন্ড ট্যাক্স তারা ফ্রি করতে পারবে। সো এই যে ইনসেন্টিভগুলি আমরা ইকোনমিক জোনে দেওয়া হয়েছে এগুলো যে প্রপারলি করা যায় আমাদের ধারণা যে আমরা যে আশা করছি যে $40 বিলিয়ন এক্সপোর্ট বা আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটা সম্ভব। মানে এই ধরনের সুযোগ সুবিধা খুব বেশি এলাকাতে দেওয়া হয়নি। ট্যাক্স এক্সাম্পশন অন রয়্যালটি এন্ড টেকনিক্যাল ফি, রয়্যালটি এবং টেকনিক্যাল ফির উপর এখন ট্যাক্স উইথহোল্ডিং ট্যাক্স আছে 20%, সেটা এই এরিয়াতে যারা বিনিয়োগ করে তাদের জন্য প্রয়োজন হবে না। ফরেন লোন যেটা আমরা বলেছি ফরেন লোন তারা ইয়ে করতে পারবে, অ্যাভেল করতে পারবে এক্সিস্টিং লর মাধ্যমে, এবং ফরেন ইনভেস্টর এখানে যে কোনো লোকেশনে জয়েন্ট ভেঞ্চার করতে পারবে।
ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা এখন প্রযোজ্য আছে অন্য এলাকার জন্য সেটা ট্যাক্স এক্সেম্পশন পাবে। শেয়ার ট্রান্সফার বাই ফরেন শেয়ার হোল্ডার টু লোকাল শেয়ার হোল্ডার এটা যেন কোনো করা সম্ভব, যদি এটা এখনো প্র্যাকটিসে আছে। তারপরে এইভাবে জেনারেল আপনার ওয়ার্ক পারমিট যেটা আছে 5% টোটাল এমপ্লয়মেন্ট 20 জনে একজন, এটা এখনই প্রযোজ্য। ওয়ান স্টপ সার্ভিস যেটা ম্যাডাম বললেন এটা এফেক্টিভলি করা হবে। তারপরে ট্যাক্স সাজেশন যেটা আছে এটা তো আমরা বলেছি যে ফরেন ক্যাপিটাল গেইন যেটা হবে শেয়ার ট্রান্সফার উপরে এটা 20% এখানে আছে, সেটার উপর তারা সেই ব্যাপারে তারা ট্যাক্স সাজেশন পাবে। পিপিপি যেটা এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট মডালিটি। আমরা জানি যে এটা আপনার জোনিং এর সাথে রিলেট করা থাকবে। ইকোনমিক জোন যেগুলো ডেভেলপ করা হয় সবগুলি মোস্টলি প্রাইভেট পিপিপি মডেল আর কি। পিপিপি এর ব্যাপারে আমরা একটু শেয়ার করে নিই। পিপিপি অলরেডি পিপিপি এক পাস হয়ে গেছে এবার পার্লামেন্টে, এবং তার জন্য রিলেটেড ডকুমেন্ট যেটা পিপিপি টিএফ বলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স গাইডলাইন্স বাস এগুলি সবগুলি প্লেস এখন আছে। আপনি হয়তো জানেন বাই দিস টাইম around 42 PPP project is in the pipeline, in the sense implementation of various stages আছে, যার বিনিয়োগের পরিমাণ হচ্ছে around $14 billion। আশা করা যাচ্ছে যে 2 থেকে 3 বছরের মধ্যে এগুলো আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পারবো। কোন কোন সেক্টর পিপিপি এর আছে এটা মানে এই পেজে আছে, এখানে দেখুন আছে 42টা প্রজেক্ট $14.5 billion। ডান দিকে লিস্ট আছে কিন্তু রিডেবল নাই, জন্য আমরা একটু নিজে শেয়ার করে নিয়েছি। এগুলি আপনার বিভিন্ন স্টেজে আছে ইমপ্লিমেন্টেশন। আপনারা তো জানেন যে পিপিপি প্রজেক্ট বাস্তবায়নে অনেক সময় লাগে। এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এটা একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 3 বছর সময় লাগে। অনেক হয়তো একটা বাজার প্রশ্ন আছে যে পিপিপি প্রজেক্ট এত সময় কেন লাগছে। এটা একটা বড় রিজন হচ্ছে আমরা গভর্নমেন্ট বা সরকার যে জমিটা বা যে ফ্যাসিলিটি প্রাইভেট সেক্টরে দিচ্ছে তার চুক্তির মেয়াদ 30 থেকে 60 বছর। তো যেহেতু তার এই কন্ট্রাক্টটা অনেক লম্বা সময়, এই জন্য আমরা তার বিভিন্ন মোরালিটি ফাইন্যান্সিয়াল এবং লিগাল সবকিছু দেখে শুনে করতে হয়। এই জন্যই পিপি প্রজেক্ট গ্লোবালি সব জায়গায় সময় লাগে। তো বাংলাদেশে পিপি প্রজেক্টের ম্যাটেরিয়ালাইজেশন যে সময় সেটা সবচেয়ে কম পৃথিবীতে। আপনার জন্য ভালো লাগবে এটা। কানাডা ও অন্যান্য দেশে 4 থেকে 5 বছর লাগে। ফরেন বন্ডস আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা ডেট ফাইন্যান্সিং এর জন্য সুবিধা দিচ্ছি, সো দ্যাট আমাদের প্রজেক্টগুলি যেন লো কস্ট ফাইন্যান্সিং এর ফ্যাসিলিটি পায়। আপনারা দেখবেন 2009 থেকে 2015 পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখবেন, 2009 তে আমরা ফরেন বরোইংস অ্যাপ্রুভ করেছি $478 মিলিয়ন। 2015 তে জুন পর্যন্ত আমাদের পরিসংখ্যান আছে এটা অ্যারাউন্ড 15 মিলিয়ন। আমরা আশা করতেছি এটা $2 বিলিয়ন ক্রস করবে। সো দেয়ার ইজ স্কোপ ফর লো কস্ট ফাইন্যান্সিং অ্যাপার্ট ফ্রম ইকুইটি। আপনাদের অশেষ ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। করছি যে আজকে আমাদের বেজাতে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি সেটার যে ডিজামিনেশন সেমিনার আমরা এপিপির পক্ষ থেকে করলাম, এটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে, সহায়তা করবে, এবং বেজার সম্পর্কে, বেজার সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা অবহিত হলেন। আমি আশা করব যে আপনারা যারা এখানে রিপ্রেজেন্টেটিভ কাজ করেছেন বিভিন্ন সেক্টর থেকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের রেসপেক্টিভ সেক্টরে এই ইনফরমেশন গুলো যদি আপনারা ডিসেমিনেট করেন, তাহলে আমাদের যে ডিসেমিনেশন সেটার আমাদের যে আজকের এটা এই সেমিনারটা যে আমরা অনুষ্ঠান করলাম সেটার আসলে মূল লক্ষ্যটা পূরণ হবে। আর ইন্ডিভিজুয়াল যে সেক্টর গুলো আছে, ইন্ডিভিজুয়াল সেক্টরের যে সমস্যাগুলো আছে, এটা আসলে আমাদের কাছে সেক্টর ভিত্তিক যদি আপনারা লিখিতভাবে নিয়ে আসেন তাহলে আমাদের জন্য এটা সুবিধা হয়। আমরা তাহলে রেসপেক্টিভ যে যে দপ্তরে বা যে যে মিনিস্ট্রিতে এটা অ্যাপ্রোচ করা দরকার, ইপিপি অলওয়েজ আপনার রফতানি বলেন বা ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট যারা তৈরি করছেন তাদের ক্ষেত্রে সবসময়ই পজিটিভ হাত বাড়ায়, এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে থাকি, এবং আমরা এটা নিয়ে অ্যাটেন্ড করি। আমরা এটুকু আপনাদের অ্যাসিওর করতে পারবো যে আপনাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলো নিয়ে যদি আমাদের কাছে আপনারা লিখিত আকারে আমাদেরকে জানান, তাহলে আমরা পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আমাদের নির্ধারণ করতে পারবো এবং আমরা সেটা নিয়ে আগাতে পারবো।
আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে রিসোর্স পারসন ওনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে উনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন এবং আপনাদের সাথে ওনার ইনফরমেশন গুলো শেয়ার করেছেন এবং আমি দেখেছি যে আমি নিজেও জানি না এমন অনেক ইনফরমেশন আজকে উনি এখানে দিয়েছেন। আমাদের যে আজকে পেপারটা ছিল এটা অত্যন্ত রিচ ছিল এবং আমি আশা করি যে আপনারা সবাই এটাতে উপকৃত হবেন এবং আপনাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমাদের এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।